সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের সিনেমা বিষয়ক বিশেষ আয়োজন বক্স অফিসে। আপনাদের সাথে আছি আমি অর্পা আহসান। 90 দশকের প্রেম ভালোবাসার গল্প নিয়ে গত 20 অক্টোবর মুক্তি পেয়েছিল ইতিচিত্রা। সত্য ঘটনা অবলম্বনে রোমান্টিক ঘরানার সিনেমাটি নির্মাণ করেছেন তরুণ নির্মাতা রাইসুল ইসলাম অনিক। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত জুটির রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতু। সিনেমাটি অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেছেন নরেশ ভুইয়া, ফরহাদ লিমন, শেখ স্বপ্না, মনিরুজ্জামান মনি, লোবা আহমেদ, সোহানা শারমিন, তামিম ইকবাল সহ আরও অনেকে। চিত্রা, আমার চিত্রা, রূপকথার স্বপ্নগুলোতে তো একটাই নাম, চিত্রা। আমি প্রতিদিন তোকে একটা করে চিঠি লিখবো। তোর চিঠির অপেক্ষা করতে করতে আমার চোখ দুটো ছানি পড়ে গেছে। কোথায় চিঠি? মফস্বলের কলেজ পড়ুয়া একজোড়া তরুণ তরুণীর মিষ্টি প্রেমের গল্প ইতিচিত্রা। এই সিনেমা দিয়ে অভিষেক হয়েছে চিত্রনায়িকা ঋতুর। অন্যদিকে আগে সিনেমায় অভিনয় করলেও এবারই প্রথম নায়ক হিসেবে পর্দায় এসেছেন ইভন। তুই খুব ভালো করে জানিস তোকে না দেখে আমি থাকতে পারবো না। আর তোর যদি যেতেই হয় যা, আমাকে মেরে খুন করে যেখানে খুশি সেখানে যা। তোর এখানে ভালো কোচিং কোথায়, ভালো ভার্সিটি কোথায়, তোর এখানে ফিউচার কোথায়? আমার ফিউচার তো এখানেই। নবাগত হলেও এই জুটির অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে। পাশাপাশি নির্মাতার নির্মাণ শৈলীও প্রশংসা কুড়াচ্ছে বেশ। এখন যদি জানাজানি হয়ে যায় এই খবর, তাহলে তো আমার গ্রাম ছাড়া করবো। আমাকে ছেড়ে যাওয়ার কষ্টটা তোর দিতেই হলো। তোর ভাইয়ের বাসার যে ঠিকানা দিছিস একদম সোজা চলে আসবো, ধরে নিয়ে আসবো তোকে। আর তোর ভাইকেও মানবো না। দর্শক, দেখে এলাম 90 দশকের প্রেম নিয়ে নির্মিত একটি সিনেমা ইতিচিত্রার কিছু অংশ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর শুধু ক্লিপ দেখলেই কি চলবে? সিনেমা বিষয়ক আড্ডাও তো প্রয়োজন। তাই এই সিনেমা নিয়ে আড্ডা দেওয়ার জন্য আজকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি এই সিনেমার প্রধান দুই মুখ জান্নাতুল ফেরদৌস ঋতু এবং রাকিব হোসেন ইভনকে। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এটা তো একদমই ঋতুর প্রথম সিনেমা। আমি ঋতুর কাছ থেকে যাই। একদমই প্রথম সিনেমা। এর আগে আমি জানি মিডিয়াতে আপনার কাজ করা হয়নি। কেমন ছিল অভিজ্ঞতা আর কেমন ছিল নার্ভাসনেস? নার্ভাসনেস তো শুরু থেকে দেখা যাচ্ছে আমি অনেক বেশি, শুরু থেকে অনেক বেশি নার্ভাস। অডিশন থেকে শুরু করে শুটিং সেটে যাওয়া সব কিছুই তো একদম নতুন নতুন। তো সব কিছু অনেক একটা একটা দিকে আগাচ্ছে আর মনে হচ্ছে যে আমি নতুন নতুন কিছু শিখছি। আচ্ছা, মানে শুটিংয়ে আসা বা এই সিনেমার সাথে জড়িত হওয়ার যদি কোনো গল্প থাকে, কারণ একেবারে মিডিয়াতে কাজ করা হয়নি, নতুন মুখ, কেউ চিন্তাও না হয়তো বা এই সিনেমার আগে, তো কিভাবে সিনেমাতে আসা? সিনেমাতে আসা আমার সাথে ডিরেক্টরের ফেসবুকে অ্যাড ছিল। আচ্ছা, তো ওখান থেকে আমাকে নক করা। ভেবেছিল হয়তো আমি ছোট ছোট কোনো একটা স্কুল পড়ুয়া কোনো একটা মেয়ে হব। তো আমাকে জিজ্ঞেস করলো যে তুমি কোন ক্লাসে পড়ো। আচ্ছা, আমি বললাম যে আমি তখন 2022, তো আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। তো ওখান থেকে কথা, তারপর নেক্সট দিন আমাকে কল করতে বলা, সিনেমার কথা বলা। আমি তখনও অবাক যে আমি তো কখনো কাজ করিও নি আগে, আর এটাই একদম ডিরেক্ট মেইন রোলে সিনেমাতে, এটা তো কখনো পসিবল হয় না। তো আমি বারবার জিজ্ঞেস করতেছি সিরিয়াসলি এই কাজের জন্যই। তো এরকম করতে করতে আমাকে বলা হলো 2 দিনের মাথায় অডিশন দিতে আসতে হবে। তো সেখান থেকে অডিশনে আসা, সিলেক্ট হওয়া সেখানে, তারপর শুটিং করা। আচ্ছা, চমৎকার। ইভন, আমি জানি আপনার মিডিয়াতে কাজ করা হয়েছে আগে, কিন্তু প্রধান চরিত্রে এই প্রথম। কেমন ছিল অভিজ্ঞতা একটি সিনেমার নায়ক হিসেবে নিজেকে ক্যামেরায় তুলে ধরার গল্পটা? প্রত্যেকটা কাজই নতুন অভিজ্ঞতা জন্ম দেয় আসলে। আর ইতিচিত্রা বিভিন্ন কারণে আমার জন্য খুবই স্পেশাল।
কারণ এটা হচ্ছে অ্যাজ এ সোলো লিড বা মেল প্রোটাগনিস্ট কিংবা হিরো যেটাই বলি না কেন, সেই হিসেবে আমার ফার্স্ট কাজ। আর রাইসুল ইসলাম অনিক, এটা ওনারও তো ফার্স্ট চলচ্চিত্র, এবং আমরা একসাথে সবসময় একটা টিম হিসাবে কাজ করি। তো চলচ্চিত্র হচ্ছে আমাদের মিডিয়ামের সবচেয়ে বড় স্পেস, যেটা নিয়ে আমরা কাজ করার স্বপ্ন দেখি আসলে। সেই জায়গাটা থেকে যখন আমরা সিনেমাটা করি, আমাদের ব্যাপারটা ছিল যে আসলে আমরা শেষ করতে পারবো কিনা এবং প্রপার ওয়েতে এক্সিকিউট করতে পারবো কিনা সিনেমাটা। সেই জায়গা থেকে এটা একটা চ্যালেঞ্জ ছিল ডিউরিং দ্য শ্যুট, প্রিভিয়াস দ্য শ্যুট অ্যান্ড শুটিং করতে যাও আর কি। শুরু থেকেই আমরা বেশ স্ট্রাগল করতে হয়েছে। দেখা যাচ্ছে আজকে আমার ক্রাইসিস, কালকে আরেকজনের ক্রাইসিস, এর পরবর্তীতে কিন্তু ফাইনালি যখন সিনেমা শ্যুটটা শেষ হলো এবং এখন যখন সিনেমাটা দর্শক হচ্ছে হলে দেখছেন, তাদের রেসপন্স আমরা সরাসরি কিংবা সোশ্যাল মিডিয়ায় কিংবা ওভার ফোন যে কোনোভাবেই জানতে পারছি, তখন মনে হয় কষ্টটা আসলে সার্থক হয়েছে। ডেফিনেটলি। শুটিং শুরু হয়েছিল কবে? শুটিং শুরু হয়েছিল 2022-এর ফেব্রুয়ারির 3 তারিখে। আচ্ছা, আর কাজ শেষ হয়েছে কবে? শুটিং শেষ হয়েছে কবে? শুটিং এর শুরু থাকে, শেষ থাকে না। সেটা সকালে হোক, রাতে হোক, বা টাইম। আর সিনেমা শুট এক্স্যাক্টলি টাইম ধরে করাটা খুব টাফ হয়ে যায়, কারণ প্যাচওয়ার্ক থাকে, বিভিন্ন জিনিস থাকে। সো ইয়া। আচ্ছা, ঋতু, কি প্ল্যানিং, মানে কেমন মনে হচ্ছে একটা সিনেমা করার পর মনে হচ্ছে যে না আমি আর একটু সিনেমা করতে চাই বা এইভাবে নিজেকে ক্যামেরার সামনে আবার দেখতে চাই? দেখতে যে চাই না একদমই তা না। আমি একদম যখন শুরুতে সিনেমাটা, আমি যখন শুটিং সেটে যাই তার আগে থেকে, মানে আমি যখন সিলেক্ট হই তারপর থেকে আমার চিন্তা ছিল যে এটাকে রিলিজ হবে, সব রেসপন্স আমি দেখব কেমন, দেন আমি ঠিক করব যে আমি ঠিক কোন দিকে আগাতে কোন চাই। দিকে যেতে চাই, মানে এখনো মোটামুটি কনফিউজ যে আমি এখনো থাকবো confused। কিনা। কাজ করতে কেমন মনে হচ্ছে, মানে মনে হয়েছে যে নিজেকে ঠিকমতো ক্যামেরার সামনে তুলে ধরতে পেরেছি বা ক্যারেক্টারের প্রয়োজনে যতটুকু দরকার ছিল আমি ততটুকু দিতে পেরেছি কিনা? ক্যামেরার কাজের প্রয়োজন আমাকে যতটুকু দেয়া আমার মনে হয় যে দিতে হতো, তো আচ্ছা। ততটুকু আমি মনে হয় পারিনি, হয়তো আমারই ভুল ছিল। না, ভুল আমার হয়তো না, I guess পুরোটাই না, আমারই ভুল যেহেতু ছিল। প্রথম কাজ হয়তোবা ওই আনস্যাটিসফাইড, মানে আনস্যাটিসফ্যাকশনটা হয়তোবা ভেতরে আছে, বাট ডিরেক্টর বা অন্যান্য যারা সবাই বলছে যে ঠিকমতো চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছেন বা আপনাকে মানিয়েছে দুইটা ক্যারেক্টারই, একটা হচ্ছে একটু ছোট এজে আর একটা হচ্ছে ম্যাচিউর টিনেজ, এজে, একটা ম্যাচিউর। দুটোতেই সুন্দর করে মানিয়ে ফেলতে পেরেছেন প্রথম কাজেও। ইভেন আপনার কাছে জানতে চাই, ওর যেহেতু একদম মিডিয়াতে প্রথম কাজ, আপনার সাথে প্রথম কাজ, আপনার কি মনে হয়েছে যে ও কতটুকু দিতে পেরেছে নিজেকে? যে কারোর জন্য একদম নতুন যে কোনো জায়গায় এসে কাজ করাটা ডিফিকাল্ট, সেটা ক্যামেরার সামনে তো আরও বেশি ডিফিকাল্ট। লাইক আমরা যারা ক্যামেরার সামনে কাজ করি, রেগুলার কাজ করি, যারা ক্যামেরা অপারেট করেন, দেখা যায় তারাই ক্যামেরার সামনে কাজ করতে নার্ভাসনেস ফেস করেন বা শাই ফিল করেন। সেই জায়গা থেকে ওর অবশ্যই প্রথম দিকে কিছুটা স্ট্রাগল করতে হয়েছে, শুটিং মুড, ইউনিটের মুড এবং ডিরেক্টর যা চাচ্ছেন। কারণ আমাদের তো প্রত্যেকটা পেশারে কিন্তু আলাদা কিছু ভাষা থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি ওকে বলি তুমি কিউ ধরে ডায়লগটা দাও, ও প্রথমে কিন্তু বুঝবে না যে কিউটা কি। হ্যাঁ, সেই জায়গা থেকে ওর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ও খুব চাইলে খুব দ্রুত ক্যাচ করতে পারে এবং এক্স্যাক্ট কপিটা করতে পারে। তো এখান থেকে ও খুব অল্প সময়ের মধ্যে ব্যাপারটা খুব ভালো মতো ডিল করতে পেরেছে। আচ্ছা, সিনেমার পাশাপাশি বা অভিনয়ের পাশাপাশি আর কি করা হচ্ছে ব্যক্তিগত জীবনে? সিনেমার পাশাপাশি বা অভিনয়ের পাশাপাশি অভিনয় নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে, সিনেমা নিয়েই চিন্তাভাবনা করা হচ্ছে। আমার জীবনটা আসলে অনেক বেশি সিনেমাটিক, আর সিনেমা নিয়ে ভাবতে আমার ভালো লাগে। মানে এটা আমার নেশা, এটা আমার ধ্যান জ্ঞান, এবং আমি এটাকে পেশা করতে আগ্রহী, করার চেষ্টা করছি। দেখা যাক পড়াশোনা করা হচ্ছে কিনা। আমার গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন শেষ অনেক আগে, লাইক 2018-এ। এরপর থেকে তো এটাকেই আর কি, এটা নিয়েই আছি। আর এছাড়া আমি দৃষ্টিপাত নাট্যদল নামে একটা নাটকের দল, থিয়েটার চর্চার সাথে আমি কানেক্টেড অলমোস্ট এক যুগ থেকে। তো আসলে অভিনয়টাই না আসলে সবকিছু আমার, মানে এখন দিন রাতের স্বপ্ন হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, মানে এটা অনেক আগে থেকেই, কিন্তু সেটা হচ্ছে এখন আমার বলার স্পেসটা আসছে বা মানুষ হয়তো এখন কানেক্ট করতে পারছে। আমি তো ছিলামই বরাবরই, কিন্তু এখন মানুষ হয়তো একটা বড় কাজের মাধ্যমে, বড় পর্দার কারণে হয়তো, কিংবা এইসব ইসের কারণেই হয়তো কানেক্ট করতে পারছেন আসলে। গ্রেট। ঋতু, আপনার কি করা হচ্ছে অভিনয়ের পাশাপাশি? আমি ফাইনাল ইয়ার আছি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। এর বাইরে কিছু করা হয় না। আচ্ছা, কি প্ল্যানিং, মানে পড়াশোনাতে মানে কন্টিনিউ করবেন অভিনয়ের পাশাপাশি, নাকি পড়াশোনা গ্রাজুয়েশনের পর আপনি অভিনয়ে মনোযোগ দিবেন?
দুইটা যদি ব্যালেন্স করা যায় দুইটা একসাথে করব। আচ্ছা, গ্রেট। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এখনই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। কথা বলছিলাম আপনাদের দুজনের সাথে। এই সিনেমার প্রথম যে গানটি রিলিজ হয়েছে, দুইটি লাইন আপনাদের দুইজনের কাছ থেকে একটু শুনতে চাই। গানটা তো ইউটিউবে আছে। না, ইউটিউবে আছে আমরা জানি, আমরা শুনেছি, শুনবো, আপনাদের কণ্ঠে তো শোনার সুযোগ পাবো না, এই জন্য এই সুযোগ ছাড়া যাবে না। এই তো খুব ভালো গান। না আমি ভালো গাই না, ইভন দুইজনের কাছ থেকে একসাথে শুনবো। আচ্ছা, আমরা একটু শুরু করি, ছোট্ট করে দুই লাইন। আল্লাহ, গান গাবো আমি? কেন বারে বার না পাওয়ার গল্পতে তুই চাইব না কিছুই, চাই তোকে পেতে। আমি পারি না, আমি বলছি আমি গান মনে রাখতে পারি না। আমরা অনেক চেষ্টা করছি, দুজনের এটা কণ্ঠ সিঙ্গারদের খুবই কাজ। সুন্দর, খুবই সুন্দর। না, ডেফিনেটলি আপনি অনেক ভালোই গাচ্ছিলেন, না শুধু শাইনেসের কারণে বা লাইন ভুলে গেছেন। ও জাস্ট স্পন্টেনিয়াস, একটু খুবই হলে সুন্দর ছিল, ভালো করে ফেল। ডেফিনেটলি খুবই সুন্দর ছিল। এই সিনেমা যেহেতু পুরনো প্রেমের গল্প নিয়ে, মানে কেমন ফিল হয়েছে যে নিজেদেরকে ওই সময় নিয়ে যেতে পেরে? যে আমরা যেটা আসলে এখন বাবা মার কাছে বা দাদা দাদির কাছে হয়তো বা শুনে থাকি যে ওই সময়ের প্রেমটা অন্যরকম ছিল, চিঠির মাধ্যমে হতো, দিনের পর দিন একটি চিঠির জন্য অপেক্ষা করতে হতো। ওই সময় নিজেদেরকে নিয়ে যেতে পেরে কেমন লেগেছে ইভান আপনার? আসলে আমি নিজেও তো 90 দশকেরই একজন, ওল্ড এনাফ। আর ওল্ড স্কুল ব্যাপারগুলো আমার একটু বেশি ভালো লাগে। সেই জায়গা থেকে আমি অ্যাজ এ পারফর্মার আমার যে কোনো ভিজুয়াল কল্পনা করার জন্য আমার রেফারেন্স লাগে। আমরা ছোটোবেলা থেকে যখন বড় হয়েছি, ওই সময় সিনেমা দেখে বড় হয়েছি, ওই সময় মানুষজনের সাথে বড় হয়েছি। আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই, সিনিয়র যারা আছেন সবাই অলমোস্ট ওই সময় থেকেই বিলং করেন। এবং একই সাথে আমাদের প্রচুর নাটক হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রির খুব বিখ্যাত বিখ্যাত নাটক ছিল ওই সময়, যখন নাটকটা অনেক বেশি পপুলার ছিল। তো সেই ব্যাপারগুলো অনেক বেশি হেল্প করেছে হচ্ছে ওই মুডটা ক্রিয়েট করার জন্য। আর সবচেয়ে ভালো ছিল হচ্ছে আমরা যে লোকেশনে শ্যুট করেছি মেহেরপুরে, ওই লোকেশনটাই আমাকে হচ্ছে ওই সময় ফিরে যেতে সাহায্য করে, ওই ফিলটা নিয়ে এসেছে। একদম একদম একদম। আপনি যদি সিনেমা দেখে থাকেন, আপনি দেখেছেন আসলে কি চমৎকার সবুজ, কি দিগন্ত বিস্তৃত সুন্দর জায়গা যেখানে করে। হ্যাঁ, তো তখন মনে হয় না যে ফোনটা বের করে ইন্টারনেটটা কানেক্ট করে আমি চেক আউট করি যে কে আমাকে কি করলো, মেসেজ দিল কি না, বা নোটিফিকেশন কি আসে, কিংবা একটা গান শুনি। মনে হচ্ছে যেন আমি এই জায়গাটায় বসে থাকি। দারুণ। Yeah. ঋতু, আপনি তো একদমই এই জেনারেশনের বাচ্চা একটা মেয়ে, আপনার কি ফিল হয়েছে? শি ইজ অ্যাডাল্ট, শি ইজ নট কিড, শি ইজ মাই হিরো। বাচ্চা না, না সিরিয়াসলি অত বাচ্চা না আমার। না, ডেফিনেটলি বাচ্চা না, বাট আপনি হয়তো ওই সময়টা পাননি, বা ওই সময় মানে হ্যাঁ, ওই যেরকম মাঠে ঘাটে টাইমটা খেলা না, বা মাঠে ঘাটে প্রচুর খেলছি আমি। আচ্ছা। তো বরিশাল ওই টাইমটা তো আমার জন্ম তো বলা যাবে না, 90-এর লাস্টের দিকে একদম। তো আচ্ছা, আচ্ছা। আমিও অনেক খেলাধুলা করছি, আমি অনেক লাফানো টাইপের ছিলাম ছোটবেলা। আচ্ছা। তো এটা এখনো আছি, একটু কম আগের থেকে। তো সেই দিক থেকে তখন অনেক বাংলা মুভি দেখা হতো ছোটবেলায়। রাজ্জাক স্যার, ববিতা ম্যাম, ওনাদের অনেক ছবি দেখতাম, শাবানা ম্যাম। তো ওনাদের ছবি দেখতে দেখতে আমার খুব ভালো লাগতো। ইভেন এখনও ওই যে রবীন্দ্রনাথের গল্প পড়তে পড়তে এখনও ওই টাইপেরই নিজেকে ফিল হয়েছে। আমি মানে ওই সময় নিজেকে নিয়ে যান, ভিজুয়ালাইজ করে। হ্যাঁ, তো আমার ওগুলো অনেক পছন্দের, যে ওই টাইপের ক্যারেক্টার, ওইভাবে শাড়ি পরবে, ভালো লাগে। তো ওই জন্য কাকে মনে হয় বাংলা সিনেমাতে ফলো করা যায় অ্যাজ অ্যান আইডল? নতুন না, পুরনোদের মধ্যে। আমি দুটোই শুনবো, পুরনো আগে তারপর নতুন। আমার দুজনকে বেশি পছন্দ, ববিতা ম্যাম, শাবনূর ম্যাম। গ্রেট। আর এখনকার সময়? এখনকার সময় অনেককে পছন্দ, যেমন? মিমাপু, বিদ্যা সিনহা মিমাপুকে পছন্দ, নুসরত ইমরোজ তিশাপুকে পছন্দ, তারপর নুসরত ফারিয়াকেও পছন্দ। আচ্ছা, অনেক আছে এরকম। আচ্ছা, যদি কখনো শাকিব খানের প্রিয়তমা হওয়ার প্রপোজাল হুট করে এই সিনেমার মতো হুট করে পেয়ে যান, কি করবেন? সিনেমাতে কাজ সিনেমাতে আপনি কি রিয়েল লাইফ এক্সপেক্ট? না, প্রিয়তমা এমন ভাবে প্রিয়তমা বলছেন যদি কোনো কিছু, না ডেফিনেটলি সিনেমা। হ্যাঁ অবভিয়াসলি করব। আচ্ছা, আপনার ইভান, আপনি কাকে আইডল মনে করছেন বা মনে করেন, কাকে ফলো করে আপনি আগাতে চান?
স্পেসিফিক কেউ নেই, যারা আমার আগে এসেছেন আমাদের ইন্ডাস্ট্রির ইতিহাসে, যারা ইন্ডাস্ট্রিটাকে যে যার জায়গা থেকে যতটুকু কন্ট্রিবিউট করে এসেছেন সেটা তো আসলে রিফ্লেক্টেড। তো সেই জায়গা থেকে আমি হুমায়ুন ফরিদি স্যারের কথা যদি বলতে হয়, এটিএম শামসুজ্জামান কিংবা কখনো দিলদার, এরা তো আসলে আমাদের ছোটবেলার সঙ্গী সাথী ছিলেন। ভিজুয়ালে দেখে আমরা তাদের নিয়েই কল্পনা করতাম। আবার হচ্ছে বর্তমান সময় হচ্ছে আরিফিন শুভ ভাই, সে তো দারুণ, মানে তাকে দেখে আমি ছোটবেলা থেকে বেশি ইন্সপায়ার্ড, কলেজ লাইফ থেকে। সিয়াম ভাই ভালো কাজ করছেন, ইয়াশ, তানভীর, তারপর খায়রুল বাশার, শরীফ সিরাজ, মোস্তাফিজুর নূর, ইমরান, দে আর ডুইং মার্ভেলাস। সো আমার মনে হয় আমি সবার কাছ থেকেই কিছুটা কিছুটা নেওয়ার চেষ্টা করি, যতটুকু রিসিভ করতে পারি আর কি। এভাবেই নিজেকে গড়ার চেষ্টায় আছি আসলে। দারুণ। আচ্ছা, আমাদের আরেকটা ব্রেকের সময় হয়ে গেল, আমরা একটা Sure, ব্রেক নিচ্ছি। sure, sure. দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি আরেকটি ছোট বিরতি, ফিরছে এখনই। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের নিয়মিত আয়োজন বক্স অফিসে। কথা বলছিলাম ইভান এবং ঋতুর সাথে। আচ্ছা ইভান, জি। এই যে সিনেমাতে অভিনয় করলেন প্রেমের গল্প নিয়ে, বাস্তব জীবনে এমন কোনো প্রেম, এরকম রোমান্টিক কোনো প্রেম এসেছে কিনা? জি, অবশ্যই এসেছে। সেটা কি মানে আপনি এই ডিজিটাল ওয়েতে করতে পছন্দ করেন, নাকি তার মধ্যে এই প্রাচীন ভাবটা এখন না, আসলে আছে? ব্যাপারটা হচ্ছে আমার টাইমিংটা তো আসলে এই সময়কার, তো আমি এভাবেই প্রেমটা করেছি। কিন্তু কখনো কখনো ভাবতাম যে আচ্ছা তুমি আমাকে একটা চিঠি দিও, হ্যাঁ আমি তোমাকে একটা চিঠি দিতেই পারি, চলো আমরা চিঠি লেখালেখি করি। এমন না যে কখনো হয়নি। দেখা যেত যে ঈদের সময় কিংবা ভ্যালেন্টাইন্সের সময় সে কার্ড লিখে লিখে আমাকে চিঠির মতো করে দিত। এটা কিন্তু দারুণ একটা ব্যাপার, যে মানে ঈদের সময় কার্ড দেওয়া নেওয়া, ভ্যালেন্টাইন্স ডে কার্ড দেওয়া নেওয়ার মধ্যে দারুণ একটা মানে একটা ফিল কাজ করে। মানে ওই সময়টা আমরা আসলে ফিরে যাই আমাদের মানে চাইল্ডহুডে আর কি। ব্যাপারটা আমার কাছে মনে হয় যে আপনি যখন কারোর জন্য, আপনার পছন্দের মানুষ, ফ্যামিলি বা ফ্রেন্ডস, যার জন্যই একটা কার্ড তো আপনাকে কিনতে হয় কিংবা আপনি বানান, তার চেয়ে জরুরি বিষয় হচ্ছে আপনি নিজে থেকে যতটুকু ভেবে তার জন্য দুটো শব্দ লিখছেন। হ্যাঁ, এটা হোক চিঠি, হোক একটা উইশ, যাই হোক না কেন, এই এফোর্টটা, এই ভালো লাগাটা, এই প্রকাশভঙ্গিটা আমার খুব পছন্দের আসলে। দারুণ। ঋতু, এরকম ঘটনা আপনার জীবনে কি ঘটেছে বা ঘটাতে চান কিনা? প্রেম তো সবার জীবনেই আসে, কিন্তু স্বাভাবিক। এরকম কোনো সিচুয়েশন আমার জীবনে আসেনি। যে কার্ডের ব্যাপারটা ছিল, আমি ক্লাস 5 or 6 অবধি পাইছি যে কার্ড দেয়া নেওয়া হতো ফ্রেন্ড সার্কেলের মধ্যে। তো প্রেমের ক্ষেত্রে এই ব্যাপারটা হয়নি। আর চিঠি বন্ধু বান্ধবী দিছে, বাইরে কেউ দেয়নি। আহারে। আচ্ছা, না, চিঠি এমনিতে আছে না, অনেকে চিঠি দেয়। একবার এরকম হয়েছে, আমি পাবলিক লাইব্রেরিতে আমি বই পড়তে অনেক পছন্দ করতাম ছোটবেলায়। আচ্ছা। তো তখন ক্লাস 8 অথবা 9-এ পড়ি। তো পাবলিক লাইব্রেরিতে আমার ব্যাগটা ওই যে আসার সাইডে যে রাখে, ওখানে রাখা ছিল। ব্যাগের যখন আমি বের হওয়ার পর ব্যাগের কলম বের করবো না কি যেন বের করে দেখে একটা চিঠি। ও দারুণ। তো এরকম কি লেখা ছিল চিঠিতে? মানে অনেক কিছু। পরিচিত কেউ নাকি একেবারে অপরিচিত কেউ? পরিচিত বলতে ছেলেটা আমাকে ক্লাস 5 থেকে পছন্দ করতো, এখনো দারুণ। একটু একটু ঘুরে। তো অনেক এখন একটু একটু ঘুরে, হ্যাঁ, আপনি পাত্তা দিচ্ছেন না? আমি ওই থেকে আমি কখনোই পাত্তা দেইনি। কারণ So আমার ফর্সা sad. ছেলে পছন্দ না। ফর্সা ছেলে পছন্দ না কেন? জানি না। অনেকের পসিবিলিটিস বেড়ে গেছে, তো আলহামদুলিল্লাহ। আবার অনেকের পসিবিলিটিস দর্শক চিরতরে যারা বন্ধ হয়ে শ্যামলা গেছে। বর্ণের, তারা কিন্তু খুবই খুশি হয়ে যাচ্ছে যে কোন একটা নায়িকা বলছে ফর্সা ছেলে পছন্দ না। একই সাথে কিন্তু দারুণ। চিঠির সাথে সাথে চিরকুটের ব্যাপারটা কিন্তু বেশ মজার। খুবই, হ্যাঁ, এখন খুবই। আমরা পাই না কিংবা দেইও না হয়তো। মানে আমরা কিন্তু এই ট্রেন্ডটা চালু করতে চালু পারি। করতে হ্যাঁ, মাঝে পারি। মাঝে দেওয়া নেওয়া যেতেই হ্যাঁ, পারে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ব্যাপারটা ফোনের থেকে অনেক বেশি বেশি রোমান্টিক মজার। হয়। জি, জি, খুবই জি, আসলে। জি, জি। আচ্ছা, আমি একটু যদি সিনেমাতে আসি, এই সিনেমাতে যেহেতু প্রথম কাজ, হ্যাঁ। কি কি অবস্টাকলস ফিল করেছেন বা মনে হচ্ছিল যে এই ব্যাপারগুলো না থাকলে আমার জন্য কাজ করা আরো সহজ হতো? কোন ব্যাপারগুলো? মানে কোনো বাধা বা কোনো প্রবলেম ফেস করেছেন কিনা, নিজের সাথে ফাইট করতে হয়েছে কিনা নিজেকে ক্যারেক্টারে ফুটিয়ে তুলতে, এইসব? ক্যারেক্টার কথা যদি বলি, হ্যাঁ তাহলে একটু কষ্ট হয়েছে, কিন্তু টিম মেম্বাররা এত বেশি ভালো যে আমাকে নিজে থেকে কিছু করতে হয় না। তারাই সব বুঝে এক একটা জিনিস আমি যেখান থেকে না পারছি তারা বুঝায় দিছে যে এখান থেকে শুরু করো, এইটা দেখো, এটা করো। অনেক বেশি সাপোর্টিভ ছিল, যে কারণে এত বেশি প্রবলেম হয় নাই।
দারুণ। আর ঋতু, ইভন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সিনেমার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা সবাই আশা করছি আমাদের পুরো টিম হলে গিয়ে সিনেমাটি অবশ্যই দেখব। ভালো Sure. থাকবেন। Thank you. ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে, আর আপনাদের ভালো লাগলেই আমাদের সার্থকতা। দেখা হবে পরবর্তী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এটিএন নিউজের সাথেই থাকুন।